চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও চলে এসেছি বাংলা পেডাগজি এমসিকিউ একটি প্র্যাকটিস সেট নিয়ে। আমরা এখন সমাস নির্ণয় এই বিষয়টা আলোচনা করছি। আজকে আমাদের সমাস নির্ণয়ের তৃতীয় ক্লাস এবং সর্বসাকুল্যে বেঙ্গলি পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেটের আমাদের আজকে 17 নম্বর ক্লাস, 17th ক্লাস। ঠিক আছে, আজকেও আমরা সমাস আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে অন্য কিছু আলোচনার দিকে আমরা আবার এগিয়ে যাব। এইভাবে ধীরে ধীরে আমরা চেষ্টা করব পুরো সিলেবাসটা কভার করার এবং যাতে তোমরা সহজে সব কিছু অ্যান্সার করে আসতে পারো তার ব্যবস্থা আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু তোমাদের সাপোর্ট সেভাবে আমরা পাচ্ছি না। তোমরা ক্লাস শেয়ার করছো না, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, অনেকেই আনসাবস্ক্রাইব করে চ্যানেল ভিডিও দেখছো। যাই হোক, তো সেটা করলে আমি আরও উৎসাহ পাই তোমাদের ক্লাস তৈরি করার জন্য। কেমন? ঠিক আছে, চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি ক্লাসে চলে আসি। আজও আমরা আলোচনা করব সমাস নির্ণয়। প্রথম প্রশ্ন, এই মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি, মধ্যপদলোপী কর্মধারয় আচ্ছা, এখানে অপশানটা একটু লেখা ভুল হয়ে গেছে। মধ্যপদলোপী কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, উপপদ তৎপুরুষ। এটাকে আমি একটু কারেকশান করে নিচ্ছি। হ্যাঁ, এবার এটা কারেকশান করে নিয়েছি। এই মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি, এটি কী ধরনের সমাস? মধ্যপদলোপী কর্মধারয়, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, উপপদ তৎপুরুষ সমাস। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ দ্বিগু সমাস। কেন দ্বিগু সমাস আমরা একটু ব্যাসবাক্যটা দেখে নিই। ব্যাসবাক্যে বলা হচ্ছে অষ্টধাতুর সমাহার। ঠিক আছে, বলা হচ্ছে দ্বিগু সমাসে যে দ্বিগু সমাসে কী বলা হয় না, যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হয় এবং উত্তর পদটি বিশেষ্য এবং সমাসবদ্ধ পদটির দ্বারা কোনো সমষ্টি বা সমাহার বোঝাবে। তাহলে এখানে প্রথম পদ কী পেয়েছি? সংখ্যাবাচক বিশেষণ। পরবর্তী পদ কী পেয়েছি? ধাতু, এটা একটা বিশেষ্য। এবং সমাসবদ্ধ পদটা কী পেয়েছি না, একটা সমষ্টি বা সমাহার বোঝাবে। তার মানে 8টা ধাতু দিয়ে তৈরি, 8টা ধাতুর সমাহার বোঝাচ্ছে। তাই এটি হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, তাহলে দ্বিগু সমাস কি আরও একবার বলে দিচ্ছি। যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়, উত্তরপদ বিশেষ্য হয় এবং সমাসবদ্ধ পদটা একটা সমষ্টিবাচক বা সমাহার, এই বিষয়টাকে বোঝাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তিনি অত্যন্ত সুহৃদ ব্যক্তি, উপপদ তৎপুরুষ সমাস, সাধারণ বহুব্রীহি, দ্বিগু, উপমিত কর্মধারয়। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, সাধারণ বহুব্রীহি। কেন সাধারণ বহুব্রীহি? বহুব্রীহি সমাসটা কাকে বলছে না, বহুব্রীহি সমাস হলো সেই সমাস যে সমাসে সমসমান পদগুলির কোনোটারই অর্থ প্রাধান্য পাবে না, বরং অন্য কোনো একটা উদ্দিষ্ট অর্থ প্রাধান্য পাবে। দেখো এখানে দুটো পদ আছে, কি কি? সু এবং হৃদ। আচ্ছা, ব্যাসবাক্যটা আগে দেখে নিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। ব্যাসবাক্য বলা কি হয়েছে না, সুহৃদয় যাহার। তাহলে এখানে পূর্বপদ কি? সু, আর পরপদ কি? হৃদয়। তাহলে এখানে সু মানে কি? খুব সুন্দর, এরও অর্থ প্রাধান্য পাচ্ছে না, হৃদয়েরও অর্থ প্রাধান্য পাচ্ছে না। এখানে কিসের অর্থ প্রাধান্য পাচ্ছে না, কোনো একজন ব্যক্তিকে বলা হচ্ছে, একটা তৃতীয় কোনো উদ্দিষ্ট কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে। সুহৃদ অর্থাৎ সুহৃদয় সম্পর্ক ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে তৃতীয় কোনো উদ্দিষ্ট অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এখানে পূর্বপদ এবং পরপদের কোনোটারই অর্থ প্রাধান্য পেল না, উদ্দিষ্ট একটি তৃতীয় অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে, তাই এটি বহুব্রীহি সমাস। ঠিক আছে, এবং সেই বহুব্রীহির হচ্ছে সাধারণ না, ওটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ। এটা একটু ভুল আছে, এটাকেও কারেকশান করে নিচ্ছি। সমানাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। সচরাচর এমন ঘটনা ঘটে না, সাধারণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ সহার্থক
বহুব্রীহি। ব্যাস বাক্যটা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে চরাচরের সহিত বর্তমান, চরাচরের সহিত বর্তমান, তাই এটাকে বলা হচ্ছে, এই যে সহিত বর্তমান সহার্থক বোঝাচ্ছে। পূর্বপদ বিশেষ্য, চরাচর এটা বিশেষ্য, সহিত বিশেষ্যের সঙ্গে সহার্থক উত্তরপদের বহুব্রীহি সমাস হবে। তাহলে সহিত বা সহার্থক উত্তরপদ, এখানে তার সমাস ঘটেছে, তাই এটা হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। কেমন? নেক্সট, মানুষ বড্ড একরোখা, মানুষটি বড্ড একরোখা। কর্মধারয় সমাস, উপপদ তৎপুরুষ, সংখ্যাপূর্বক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ সংখ্যাপূর্বক বহুব্রীহি। সংখ্যাপূর্বক বহুব্রীহি কাকে বলে? না বহুব্রীহি সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হবে। ঠিক আছে, তাহলে সংখ্যাবাচক বিশেষণ হবে, এবং আমরা জানি কি বহুব্রীহি সমাসে দুটো পদের কোনোটারই অর্থ প্রাধান্য পাবে না এবং তৃতীয় উদ্দিষ্ট অর্থ প্রাধান্য পাবে। ব্যাস বাক্যটা একটু দেখে নিই। একদিকে রোখ যাহার, একদিকে রোখ যাহার মানে কি ঝোঁক যেটাকে বলা হয়, ঠিক আছে, একরোখা। এখানে তাহলে একের অর্থও প্রাধান্য পাচ্ছে না, রোখের অর্থও প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় উদ্দিষ্ট অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে, তাই এটি সংখ্যাপূর্বক বহুব্রীহি। সংখ্যাপূর্বক কেন? কারণ এখানে সংখ্যার উল্লেখ আছে, পূর্বপদটি সংখ্যাবাচক হবে, এখানে সংখ্যাবাচক আছে। নেক্সট প্রশ্নে চলে আসি। সামান্য কথাতে তারা হাতাহাতি শুরু করে দিল। সাধারণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, সমার্থক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এখানে ব্যাস বাক্য ভেঙেই দেওয়া আছে, আশা করি নির্ণয় করতে অসুবিধে হবে না, এটা অ্যানিমেশানের ভুল হয়েছে, যাই হোক। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি কেন? না বলা হচ্ছে পরস্পর এক জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝাবে। তাহলে হাতে হাতে যুদ্ধ, এই যে এক জাতীয় ক্রিয়া হাতাহাতি, ক্রিয়ার বিনিময় বোঝাবে, এবং এখানে দুটো হাতের অর্থ প্রাধান্য পাচ্ছে না, প্রথমেও হাত তারপরেও হাত, দুটোরই কোনোটারই অর্থ প্রাধান্য পাচ্ছে না, বরং হাতাহাতি মানে একটা যে যুদ্ধ পরিস্থিতি, হ্যাঁ, বা দ্বন্দ্বের পরিস্থিতি সেটাকেই এখানে, বা বিবাদের পরিস্থিতি সেটাকেই এখানে প্রধান করে দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে উদ্দিষ্ট তৃতীয় অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এখানে হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। হাঙর মুখ কোথাকার? সমার্থক বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। এটাও ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, মধ্যপদলোপী বহুব্রীহি। কেন? না মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যাস বাক্যটা একটু দেখে নিই, দিলে বুঝতে সুবিধা হবে। বলছে হাঙরের মুখের ন্যায় মুখ যাহার, হাঙর মুখ। তাহলে দেখো এখানে পূর্বপদ হাঙর, পরপদ মুখ, কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, বরং হাঙর মুখ মানে কি, এখানে একটা মুখের প্রকৃতিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে তৃতীয় উদ্দিষ্ট অর্থ প্রাধান্য পাচ্ছে, এটা একটা ক্রাইটেরিয়া বহুব্রীহি সমাসের। তাহলে হাঙরের মুখের ন্যায় মুখ যাহারটা এটা বহুব্রীহি সমাসেই পড়ছে। এবং মধ্যপদলোপী কেন বলা হয়েছে? না ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত পদগুলো লোপ পেয়েছে, তাই এটা মধ্যপদলোপী বহুব্রীহি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তিনি বিপত্নিক। উপমান কর্মধারয়, সহার্থক বহুব্রীহি, নঙর্থক বহুব্রীহি, নং তৎপুরুষ। আবারও ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ নঙর্থক বহুব্রীহি। কেন নঙর্থক বহুব্রীহি? ব্যাস বাক্যটা একবার দেখে নিই। বিগতা পত্নী যাহার, বিগতা পূর্বপদ, পত্নী পরপদ, দুটোর অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে না। বিগতা পত্নী যাহার কোনো একজন ব্যক্তিকে বলা হচ্ছে বিপত্নী, তাহলে এখানে তৃতীয় কোনো উদ্দিষ্ট অর্থ প্রাধান্য পাচ্ছে। আর কি কেন হচ্ছে নঙর্থক? না এখানে পত্নী নেই, বিগতা পত্নী মানে কি পত্নী নেই, না অর্থ, তাহলে না অর্থ এবং বহুব্রীহির তৃতীয় উদ্দিষ্ট অর্থ প্রাধান্য পাচ্ছে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তাই এটা হচ্ছে নঙর্থক বহুব্রীহি। কেমন? নেক্সট, নির্বিঘ্নে কাজটি সম্পন্ন হয়েছে। অব্যয়ীভাব সমাস, নঙর্থক বহুব্রীহি, নং তৎপুরুষ, ব্যতিহার বহুব্রীহি। আবারও ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ অব্যয়ীভাব সমাস, নির্বিঘ্নে কাজটি সম্পন্ন হয়েছে, অর্থাৎ বিঘ্নের অভাব, বিঘ্নের অভাব, এটা অভাব অর্থে অব্যয়ীভাব, তাহলে অভাব অর্থে
এখানে অব্যয়ীভাব সমাস সম্পন্ন হয়েছে। ব্যাস বাক্যটা দেখে নাও। ব্যাস বাক্য বলা হচ্ছে বিঘ্নের অভাব, এটা অব্যয়ীভাব সমাস। অভাবটা হচ্ছে এক ধরনের অব্যয় যার কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। নেক্সট, শিশুটি বড় উদ্বেল হয়ে উঠেছে, উপপদ তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি, উপমান কর্মধারয়। আবারও ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ অব্যয়ীভাব। কারণ কি, উদ্বেলটা একইভাবে, ব্যাস বাক্যটা দেখে নিই, দিলে বুঝতে আরও সুবিধা হবে। ব্যাস বাক্য হচ্ছে বেলাকে অতিক্রান্ত, তাহলে এখানে অতিক্রান্ত এটা এক ধরনের অব্যয়, ঠিক আছে। তো এখানে বেলাকে অতিক্রম করে গেছে মানে আমরা পেরিয়ে গেছে আর কি, তাই উদ্বেল হয়ে ওঠা বলা হয়েছে। তাহলে বেলাকে অতিক্রান্ত, তাই এটি অব্যয়ীভাব সমাস। এখানে কি বলা হয়েছে না, পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এখানে বেলাটা আগে চলে এসছে, এখানে পরপদটা অব্যয় হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। যাই হোক, এটা একটা ছোট ব্যতিক্রমের মতো, তো এটাও কিন্তু অব্যয়ীভাব সমাস। নেক্সট, আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হলো, সাধারণ কর্মধারয়, রূপক কর্মধারয়, অপাদান তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় কেন না, কর্মধারয় সমাসে প্রথমেই বলা হয়েছে যে পরপদের অর্থ প্রাধান্য পাবে, ঠিক আছে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। এবং এখানে ব্যাস বাক্যটা যদি দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। সাধারণ কর্মধারয়তে কি বলা হয়েছে, সাধারণ কর্মধারয়তে বলা হয়েছে বিশেষ্য পদটি, পূর্বপদটা বিশেষ্য হলেও সেটা বিশেষণ রূপে কাজ করে, ঠিক আছে। তাহলে সিদ্ধ, এটা সিদ্ধটা হচ্ছে আলুর এখানে বিশেষণ, কী ধরনের আলুর প্রকৃতিটা বোঝাচ্ছে, তাহলে সেদ্ধ আলু, ঠিক আছে। তাহলে আলু সিদ্ধ মানে এখানে সিদ্ধ যে আলু, এটা সাধারণ কর্মধারয় হচ্ছে, ঠিক আছে। এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আলুটা কেমন না, সেদ্ধ, সেদ্ধ আলুর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, আজকের যে ক্লাসটা হলো, গত দুদিনের ক্লাসের মতো সমাস নির্ণয় করতে গেলে কতটা খুঁটিয়ে কিন্তু আমাদের সমাসের থিওরিটা আমাদের আগে পড়তে হবে এবং বুঝতে হবে। তা না হলে কিন্তু সমাসবদ্ধ পদটাকে তোমরা ব্যাস বাক্যে ভাঙতে পারবে না, এবং ব্যাস বাক্যে যদি সঠিকভাবে না ভাঙতে পারো তাহলে কিন্তু সঠিক সমাস নির্ণয় সম্ভব হবে না। তাই মন দিয়ে ক্লাস করো, কোনোভাবে স্কিপ করে যেও না। পরের ক্লাসে আবারও দেখা হচ্ছে, পরবর্তী ক্লাসে আবারও একটা সেট নিয়ে আসছি। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, কেমন?